বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা জীবকোষ ও টিস্যু এটা নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এটার উপর কিছু ধারণা দিচ্ছি। 1 নম্বর, একবার মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে যদি দুটো প্রশ্নের কথা বলি তাহলে একটি হলো মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, আরেকটি হলো প্লাস্টিড, বিশেষ করে ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ। এই দুটো প্রশ্ন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা প্রয়োজন, কারণ এগুলো আসেই। এরপর পরবর্তী ধাপের জন্য আমরা যদি একটু যাচাই করি তাহলে বিষয়গুলো এরকম হবে: নিউক্লিয়াস ও ক্রোমোসোমের গঠন, তারপরে তরল যোজক টিস্যু, বিশেষ করে রক্ত, পেশি টিস্যু, আর টিস্যুগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার জাইলেম টিস্যু। এছাড়াও আছে ফ্লোয়েম টিস্যু বা অন্যান্য অংশগুলো। এইভাবে আমরা কিন্তু মোটামুটি এই বিষয়ের প্রস্তুতি কমপ্লিট করতে পারি। আর ছোট প্রশ্নর আসলে ওইভাবে তো সাজেশন হয় না, বিভিন্ন গ্রন্থিগুলোর বিবরণ দেওয়া আছে, হরমোনের অপশনের কিছু বিবরণ আছে। আমার মনে হয় এগুলো সমন্বয় করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। শুরুতে আছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আছে। আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। প্রথমে জীবকোষ। প্রত্যেকটা জীবের তার গঠন এবং কার্যের যে শুরু, সেটাই হলো তোমার কোষ। তো এই কোষ থেকেই তারা কিন্তু তাদের যে মানে জীবনের ফার্স্ট যে সূচনা সেখানে শুরু করে। যে সমস্ত উদ্ভিদ তারা যৌন জনন ক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে, তাদের ক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট কোষের মিলনে যে শুক্রাণু মানে যে ভ্রূণ কোষটি তৈরি হয়, সেটি বৃদ্ধি পায় এভাবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, এভাবে ক্রমজ্যামিতিক হারে এটা বৃদ্ধি পায়। অন্যদিকে যে সমস্ত উদ্ভিদের জন্ম, বিশেষ করে আদি শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, তাদের দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়, সেখানের শুরু কিন্তু তাদের একটি কোষ থেকে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কোষকে প্রধানত দুইটি ভাগে ভাগ করি, একটি হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। আদি কোষটা হলো প্রাককেন্দ্রিক, এটি হলো প্রোক্যারিওটিক সেল। এই কোষের সুসংগঠিত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আরো অন্যান্য যে অঙ্গগুলো আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় থাকে না। এই কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্যান্য অঙ্গাণুগুলো কিন্তু এভাবে থাকে না। প্রকৃত কোষে সুকেন্দ্রিক কোষ হিসেবে আমরা ধরতে পারি, সেটাতে নিউক্লিয়াস অংশটা সুগঠিত থাকে। এই সমস্ত কোষের রাইবোজোম সহ কোষের অন্যান্য অঙ্গাণুগুলো কিন্তু প্রেজেন্ট থাকে। ক্রোমোজোমে তোমার ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপকরণ থাকে। এই কাজের ভিত্তিতে দেহকোষ আবার 2 রকম ভাগে ভাগ করা যায়, একটা হলো জনন কোষ আর একটা দেহকোষ। দেহকোষ এটি বহু কোষী জীবের দেহ গঠনে এবং এসব কোষে অংশগ্রহণ করে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের ক্ষেত্রে দেহকোষ বিভাজিত হয়ে জীবদেহের গঠন এবং তার বিভিন্ন কার্যাবলীর অপশনগুলো কিন্তু ক্লিয়ার করে। আর জনন কোষ তো যৌন প্রজনন এবং যৌন জনন ক্রিয়ার যে কার্যাবলী, সেখানে সাধারণত স্ত্রী অংশ থেকে ডিম্বাণু বা পরাগরেণু এবং পুরুষ অংশ থেকে শুক্রাণু
এগুলো নিঃসরণ হয় এবং একটা নির্দিষ্ট সময় এদের মিলনে নতুন বংশধর পৃথিবীতে আসে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের তুলনামূলক কিছু আলোচনা আছে এখানে। আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যদি তুলনাগুলো দেখি তাহলে দেখতে পাবো যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষটা সাধারণত তোমার বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর যদি থাকেও তাহলে সেটি একাধিক এবং আকারে অনেক ছোট। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য স্টার্চ বা শর্করা, আর প্রাণী কোষে সঞ্চিত খাদ্য তোমার গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে তোমার প্লাস্টিড আছে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষে তোমার সেন্ট্রোসোম নেই, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম আছে। তো এভাবে যদি আমরা দেখি তাহলে অটোমেটিক্যালি আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে একটা তুলনামূলক পার্থক্য কিন্তু খুঁজে পাবো। এরপরে আছে হলো তোমার যে উদ্ভিদ কোষের এই যে অংশগুলো আমরা এখানে দেখছি, সে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ ওটা হলো মাইটোকন্ড্রিয়া। এটা মাইটোকন্ড্রিয়া 1898 সালে বেন্ডা আবিষ্কার করেন। এটা 2 স্তর বিশিষ্ট একটি বিশেষ ধরনের অঙ্গাণু। এটা ভিতরের স্তরটা ভাঁজ দেওয়া এবং বাহিরের স্তরটা তোমার ঢেউ খেলানো। এখানে ছবি আঁকানোর মধ্যে তোমার এই যেমন মনে করি যে এই ছবিটা আঁকিয়ে দিলেই চলবে, এই ছবি, ঠিক আছে। জি স্যার। তো এই যে মাইটোকন্ড্রিয়ার মূল কাজটা কি? মাইটোকন্ড্রিয়ার গঠনে যদি আমরা একটু দেখি তাহলে বাহিরেরটা মসৃণ, ভেতরেরটা ভাঁজ দেওয়া। ভাঁজগুলোর নাম হলো ক্রিস্টি। ভেতরে যে সমৃদ্ধ অংশটা আছে এটার নাম হলো অক্সিসোম। আর বাহিরের তরল জেলির ন্যায় থকথকে পদার্থটির নাম হলো ক্রোমোসোম, সরি, ম্যাট্রিক্স। এই তরল জেলির মতো অংশ যেটি এই ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করেছে। এরকম কোষের আর অন্য অঙ্গাণুতেও এই তরল জেলির মতো অংশগুলো সাধারণত ম্যাট্রিক্স নামে পরিচিত থাকে। এর মূল কাজটা হলো কোষে যখন ক্রেস চক্রের শেষের দিকে যে এটিপি তৈরি হয়, এই এটিপি এই কোষের মধ্যে সঞ্চিত থাকে, এই জন্য এটাকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এরপর প্লাস্টিড। উদ্ভিদ কোষের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অঙ্গাণুটার নাম হলো প্লাস্টিড। এটি প্রাণী কোষে নেই। তো উদ্ভিদ কোষের এই প্লাস্টিড এটা সাধারণত রঙিন কোনো উপকরণ তৈরিতে সাহায্য করে। ক্লোরোপ্লাস্ট, সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। কচি পাতা, কাণ্ড, উদ্ভিদের অন্যান্য সবুজ অংশে এদেরকে পাওয়া যায়। প্লাস্টিডের ঘ্রাণাভ অংশ সূর্যর লোকে আবদ্ধ করে এই সূর্যালোকের শক্তিকে পরবর্তীতে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এই আবদ্ধ সৌরশক্তি আমরা এই সৌরকোষে এই সূর্যের এই আবদ্ধ শক্তিকেই পরবর্তীতে নানাবিধ খাদ্য তৈরিতে এবং অন্যান্য উপকরণে কিন্তু ব্যবহার হতে দেখি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা এই উদ্ভিদ খাদ্য সামগ্রীগুলো গ্রহণ করি এবং এর মাধ্যমে পুরো জীব জগতের যে পুরো খাদ্যের যে সেকল বা সার্কেল, এটা কিন্তু এখনো কন্টিনিউ আছে। এরপরে আছে তোমার দেখো ক্রোমোপ্লাস্ট। এটা হলো রঙিন কালারফুল অংশটার জন্য দায়ী এবং এখানে আমরা সাধারণত দেখি যে হলুদ, তারপরে হলো কমলা, লাল, নীল, বিভিন্ন কালারফুল অপশন গুলো কিন্তু দেখা যায়। লিউকোপ্লাস্ট, এই অংশে প্লাস্টিডের কোনো রঞ্জক কণিকা থাকে না, তাদের লিউকোপ্লাস্ট বলা হয়। সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেটি, সূর্যে যেমন মূল, ভ্রূণ, এগুলো। এবং এর প্রধান কাজ হলো
খাদ্যবস্তু সংরক্ষণ করা, সংস্পর্শে এলে এটা লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের পরিণত হতে পারে। এখন দেখো আমরা এই যে পরবর্তী যে অংশগুলো দেওয়া আছে, কোষ গহ্বরের মধ্যে অন্যতম, এটি সাধারণত স্যার একটা উদ্ভিদের। সমস্যা হয়েছে। হ্যাঁ, স্যার মানে মোবাইলের চার্জ খুবই মানে একদম লো পর্যায়ে চলে আসছে, তাই চাচ্ছিলাম একটু সংক্ষিপ্ত। তো কোষ গহ্বর অংশ, এটি কোষের ভেতরে সাধারণত বিভিন্ন অংশগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। তো সেই সুরক্ষাটা কি রকম? যেমন ধরো আহ মানে এগুলোকে সংরক্ষণ করা, জাস্ট বিভিন্ন খাদ্য উপকরণ যা অতিরিক্ত এক্সট্রা অংশ থাকে বা বর্জ্য পদার্থ, সবগুলো তোমার এখানে এই অংশে থাকে। লাইসোজোম, এটি উদ্ভিদ বা প্রাণী কোষ যার মধ্যেই থাক, এটি সাধারণত রোগ জীবাণুকে ধ্বংস করতে এটি সাহায্য করে, জীবাণুকে ধরে গিলে ফেলে এবং তাকে হজম করে ফেলে। এই বিষয়গুলো এখানে আছে। এখন ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে এখানে বিভিন্ন অঙ্গগুলোর কথা, রাইবোজোম আছে, সেন্ট্রোসোম আছে। সেন্ট্রোসোমের কথাগুলো একটু বলি। এটা হলো প্রাণী কোষে থাকে এবং এই কোষ বিভাজনের সময় সেন্ট্রোসোম অংশটা কিন্তু ব্যবহার আছে, যেটা প্রাণী কোষে পাওয়া যায়। এরপরে আজকের হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে মূলত মূল গঠনে 4টি অংশ আছে: নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনটা আসলে দেখো এখানে বাহিরে এই দ্বিস্তর বিশিষ্ট একটা বিশেষ ধরনের পর্দা, মাঝখানে এই যে সরু ছিদ্র আছে, যে দিকে অক্সিজেন সহ প্রয়োজনীয় পদার্থ যাওয়া আসা করে। নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের মধ্যে মূল কেন্দ্রীয় অংশ, যেটা নিউক্লিয়াসের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম হলো এই ক্রোমোসোম সহ বাকি অংশগুলোকে সে ধারণ করে। এখানে ম্যাট্রিক্স জাতীয় পদার্থের কিন্তু আধিক্য আছে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে এটি সাধারণত জীবদেহের মধ্যে সংস্থাপিত থাকে। ভেতরে আছে ক্রোমাটিন জালিকা, যেগুলো তোমার এই ক্রোমোসোমের মধ্যে কিন্তু সুসজ্জিত অবস্থায় সাজানো থাকে। এবং কোষ মানে যখন বিভাজিত হবে তখন এগুলোর নাম ক্রোমাটিড নামে পরিচিত। এখন উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা টিস্যুর অংশটা পড়েই আজকে আমরা পড়াটা ক্লোজ করে দিচ্ছি। এটা হলো টিস্যু। মূলত আলোচনার সুবিধার্থে আমরা 3 প্রকার টিস্যু নিয়ে ফার্স্ট দেখবো: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু হলো যে টিস্যুগুলো গঠন এবং কার্যাবলী প্রায় সেম, একই রকম, তাদেরকে সরল টিস্যু বলা হয়। আহ এই সরল টিস্যু আবার 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হলো স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা হলো ত্বক জাতীয় অংশ, যেটি জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। প্রোটোপ্লাজম যুক্ত অংশ হওয়ায় এরা সালোক সংশ্লেষণ ক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে। তারপরে হলো তোমার কোলেনকাইমা। প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি করা বিশেষ ধরনের সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে যখন পুরু অসম অংশ তৈরি করে, সেক্ষেত্রে তোমার এই কোলেনকাইমা কোষটা তৈরি হয়। এরা সফট অংশ, কাণ্ড জাতীয় অংশ, আহ যেগুলো যেমন বিভিন্ন ধরনের যে উদ্ভিদ আমরা মানে লাগাই, তার মধ্যে যারা লাউয়ের বা কুমড়ার ডগার মতো উপরের দিকে উঠে যায়, এদের ডগাগুলো তৈরি হয় কিন্তু এই কোলেনকাইমা কোষ দ্বারা। অর্থাৎ নমনীয় কাণ্ড, কুমড়া বা বিভিন্ন ধরনের কাণ্ডের মধ্যে এই উপকরণটা পাওয়া যায়। লাস্ট পড়া হলো আমরা স্ক্লেনকাইমা। স্ক্লেনকাইমা কোষটা মূলত টিস্যুর কোষগুলোকে শক্ত, লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়। প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন এবং যান্ত্রিক কাজের জন্য এটা সুনির্দিষ্ট হয়। এই স্ক্লেনকাইমা কোষের জন্যই উদ্ভিদ কোষটা অত্যন্ত সুদৃঢ় হয় এবং এখানে সহজে কোনো কিছু কিন্তু আক্রান্ত করতে পারে না, বা ঝড়ে যে গাছটা পড়ে যায় না, এটা যে সুদৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকে, এটা কিন্তু এই স্ক্লেনকাইমা কোষের জন্য। এই স্ক্লেনকাইমা কোষের মূল বৈশিষ্ট্যটা হলো এটা উদ্ভিদকে নেতিয়ে যেতে দেবে না, এটাকে স্ট্রং রাখবে এবং উদ্ভিদের ভার বহন করতে সাহায্য করবে।
যেমন ধরো আমি যদি গাঁদা ফুলের কথা বলি, গাঁদা ফুলের গাছের কিন্তু স্ক্রিন টাইমে কোষ খুবই কম, ফলে এই গাছের কিন্তু তেমন কিন্তু স্ট্রেংথ থাকে না। থাকে কি বলতো? না স্যার। কিন্তু তুমি যদি ওখানে গোলাপ গোলাপ ফুলের গাছ নাও, তার ডাল নাও, দেখো এটা কিন্তু অনেক শক্তিশালী এবং খুবই শক্ত। কারণটা কি? সেখানে স্ক্রিন টাইমে কোষ বেশি আছে। ঠিক আছে, তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ এই জটিল শিশু থেকে পড়া শুরু করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।